স্কুল ম্যাথমেটিক্সের পক্ষ থেকে আমি ইমরান সাকিব চলে আসলাম শেষ লেকচার নিয়ে। সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। আমরা লেকচার 7 অর্থাৎ শেষ লেকচার নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গিয়েছি। দেখো, একটু খেয়াল করো, আমরা তোমাদের দেখতে দেখতে তোমাদের কিন্তু অনেকটা এপিসোড নিয়ে ফেলেছি। আজকে হলো দ্য লাস্ট লেকচার, ঠিক আছে, লেকচার 7। এই এপিসোডে মূলত আমরা একটু শর্ট হবে এপিসোডটা, একদম শেষ এপিসোড। তোমরা যেমন স্কুলে থেকে ছুটি নেওয়ার আগে ক্লাসটা অনেক ছোট মনে হয়, ঠিক তেমনি এই লেকচারটাও তোমাদের কাছে একদমই ছোট মনে হবে, শর্ট ডিউরেশন। কারণ এই লেকচারে আমরা শুধুমাত্র রোগ সম্পর্কে আলোচনা করতেছি। অ্যাকচুয়ালি রোগ না, একটা ব্যাড কন্ডিশন বলতে পারো, ঠিক আছে। আমরা যে খাবারটা খাই, ইনটেক করি, সেই ইনটেকের মাধ্যমে হজম হয়, হজম হওয়ার মাধ্যমে শোষণ হয়, শোষণ হওয়ার মাধ্যমে মল তৈরি করে শেষ পর্যন্ত, এবং শেষে মলত্যাগ হয়। এই যে পুরো প্রসেসটাই হলো ডাইজেস্টিভ সিস্টেমের একটা পুরো প্রসেস। এখন এর যদি একটু ব্যতিক্রম ঘটে, এর যদি একটু প্রবলেম ঘটে, ব্যাঘাত ঘটে, তখনই আমরা নানা রকম রোগ দেখতে পাই। তাহলে আমি একটু তোমাদের ভালোর জন্য এখানে কিছু লিখে দিচ্ছি। সেটা হলো, আমরা মোট কথা লিখব পৌষ্টিকতন্ত্রের ক্রিয়াকলাপ যখন স্বাভাবিক থাকে না, তখন নানাবিধ অসুবিধা দেখা দেয়, ঠিক আছে, অসুবিধা দেখা দেয়। দেখো, পৌষ্টিকতন্ত্রের ক্রিয়াকলাপটা যখন কি স্বাভাবিক থাকে না, তখন নানাবিধ অসুবিধা দেখা দেয়। তখন তুমি তাকে বলতে পারো ব্যাড কন্ডিশন, তুমি তখন তো বলতে পারো যে অস্বাভাবিকতা, ঠিক আছে, হজমে অস্বাভাবিকতা, এরকম। তো এই জিনিসগুলো অনেকগুলো রোগ অনেকগুলো কন্ডিশন ক্রিয়েট করছে। এটা নিয়ে আমাদের আজকের মূল পড়া। আমরা যদি একটু প্রথম দিকে তাকাই, দেখো, প্রথমেই আমরা কিন্তু তোমাদের আন্তরিক সমস্যা নিয়ে কথা বলছি। কি? অজীর্ণতা। এগুলো অ্যাকচুয়ালি আন্তরিক সমস্যা। মোট কথা অন্ত্র, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত, পাকস্থলী, এগুলো সমস্যা। অজীর্ণতা ওয়ার্ডটা শুনেই তো মনে হচ্ছে অজীর্ণতা মানে কি, এটা মনে রাখবা। অজীর্ণতা মানেই, আমি দেখো যে একটা ফাঁকা রাখছি, অজীর্ণতা মানেই বদ হজম। কি? বদ হজম, ঠিক আছে, বদ হজম। একটু খেয়াল করো তো, বদ হজম জিনিসটা যদি আমি তোমাকে একটু সুন্দর মতো এক্সপ্লেন করতে বলি, তুমি সাথে সাথে বলবো ভাইয়া হজমে প্রবলেম, হজমে সমস্যা, ঠিক আছে, হজমে সমস্যা। তাহলে আমি তোমাকে এক কথা বলবো অজীর্ণতা কি, তখন তুমি বলবা যে পরিপাকের অস্বাভাবিকতা বা হজমে সমস্যা, তাকেই অজীর্ণতা বলে, যার আরেকটা নাম বদহজম। যার আরেকটা নাম কি? বদহজম, ঠিক আছে। এই বদহজম মূলত আমরা প্রত্যেকটা রোগীর কারণ, লক্ষণ, প্রতিকার এগুলো পড়ার চেষ্টা করব, ঠিক আছে। আচ্ছা, বদহজমটা হয় কেন? ধরো তোমাকে আমি জিজ্ঞেস করছি এই অজীর্ণতা কেন হয় বা বদহজম কেন হয়, তখন তুমি এই 5টা পয়েন্ট হুবহু যা আছে তাই লিখে দিবা। কোনো কথা নাই ভাইয়া, 5টা পয়েন্ট। আমি একটু 5টা পয়েন্ট পড়বো, হ্যাঁ। দেখো কি বলেছে 5টা পয়েন্টের প্রথম পয়েন্টটা বলছে পাকস্থলীর সংক্রমণ। তার মানে এখানে কি? পাকস্থলীতে একটু প্রবলেম হয়, পাকস্থলীতে প্রবলেম হয়, ঠিক আছে, পাকস্থলীতে একটা সংক্রমণ হয়, ইনফ্লামেশন, ঠিক আছে। তারপর বিষণ্ণতা। ভাই বিষণ্ণতা মানে কি? হ্যাঁ, তুমি যে ডিপ্রেশন বলতেছো এটাই। আসলে ডিপ্রেশনের কারণেই বদহজম হয়ে থাকে। অ্যাকচুয়ালি দেখবা অনেকেই পরীক্ষার রেজাল্ট যখন দেয় তখন পেটে ব্যথা হয়, ঠিক আছে। অ্যাকচুয়ালি এটা গ্যাস্ট্রিক প্রবলেম আমরা বলি, অ্যাকচুয়ালি এটা ব্রেইন থেকে রেগুলেটেড, ঠিক আছে, এই সেই বিষণ্ণতা। তারপর অগ্নাশয় রোগ। অগ্নাশয় কোনটা? অগ্নাশয় আমরা পড়ছি কিন্তু এই যে এই চ্যাপ্টারেরই লেকচার 5 আর 6 এ, তোমরা একটু দেখবা, সরি 4 আর 5 এ দেখবা, তোমরা ভালো মতো দেখবা। অগ্নাশয় ওখানে গ্রন্থি ছিল, ওইখানে অগ্নাশয় নিয়ে আমরা আলোচনা করছি। তারপর থাইরয়েড গ্রন্থির সমস্যা, দেখছে থাইরয়েড কিন্তু একটা গ্রন্থি, তাই না? বলো, থাইরয়েড গ্রন্থির সমস্যা, ঠিক আছে। আর লাস্টে কি? পাকস্থলী বা অন্ত্রের আলসার। আলসার কি সেটা একটু বলে দেই, একটু পরে আলসার সম্পর্কে জানতে পারবা, বাট আমি তোমার বলতেছি আলসার মানে হলো, মনে রাখবা, দেখো আলসার, দেখো আলসার অর্থ ক্ষত। আলসার অর্থ কি? ক্ষত। কার ক্ষত? পাকস্থলী অথবা অন্ত্রের ক্ষত। পাকস্থলী অন্ত্রের গায়ে গায়ে ক্ষত হয়ে যায়, তাকে আলসার বলে। এটা কিন্তু আমি কি লিখছি? সামটাইমস, এটা কিন্তু সবসময় হয় না।
মানে সামটাইমস যদি পাকস্থলী বা অন্ত্রের আলসার দেখা যায় তখন সামটাইমস এই বদহজমটাও দেখা যেতে পারে। ঠিক আছে, এই জিনিসটা বলতে চাইছে। তাহলে আবারও একটু কারণগুলো দেখি আমরা। ফার্স্ট হলো পাকস্থলী সংক্রমণ, বিষণ্ণতা, অগ্ন্যাশয়ের প্রবলেম, তারপর থাইরয়েডের প্রবলেম, আর পাকস্থলী বা অন্ত্রে কি আলসার। তাহলে দেখো প্রথমটাও আলসার, লাস্টেরটাও প্রথমটাও পাকস্থলী, লাস্টেরটাও পাকস্থলী, আর মাঝখানে একটা আছে বিষণ্ণতা, যেটা হলো একদম ন্যাচারাল একটা কল। আর এই দুটা হলো দুটা আলাদা অঙ্গের মতো। দেখো অগ্ন্যাশয়, থাইরয়েড, একটু কষ্ট করে মনে রাখো কারণগুলো কি কি। প্রথমেই পাকস্থলী, নিচেও পাকস্থলী। প্রথমটা পাকস্থলীর সংক্রমণ, নিচে পাকস্থলী বা অন্ত্রের আলসার। আর তারপর 2 নম্বর একটা ন্যাচারাল ছিল বিষণ্ণতা, আর মাঝখানে দুইটা কি ছিল, দুইটা অঙ্গ, যেমন একটা অগ্ন্যাশয় সমস্যা, থাইরয়েড গ্রন্থির সমস্যা। ঠিক আছে, দেখো কারণগুলো আমাদের 5টা হয়ে গেল। এইভাবে কষ্ট করে আমাদের কারণ মুখস্থ করতে হবে, লক্ষণ মুখস্থ করতে হবে। ধরো তোমাকে উদ্দীপকে বলে দিল রাফি নামে ছেলেটি হজমের সমস্যা হচ্ছে, তখন ডাক্তার তাকে কিছু ওষুধ দিলেন এবং বললেন যে এর পেছনে কিছু কারণ রয়েছে এবং এর কিছু প্রতিরোধ রয়েছে। তাহলে কারণটা তোমাকে গ নাম্বারে জানতে চাইলো বা ঘ নাম্বারে জানতে চাইলো বা প্রতিরোধটা জানতে চাইলো, তখন তোমাকে মুখস্থ দিতে হবে না? তখন টিচার কিভাবে বুঝবে যে তুমি ভালো স্টুডেন্ট? তুমি এটা যদি হুবহু মুখস্থ করে দিতে পারো, টিচারকে এই 5টা, তোমার এই 5টা পয়েন্টই তো বই থেকেই আমি দিয়েছি, বইতে এই 5টা পয়েন্টই আছে। এই 5টা পয়েন্ট যদি সুন্দর মতো লিখে উপস্থাপন করতে পারো, টিচার তো সেখানেই খুশি হয়ে যাবে। এই পয়েন্টগুলো নীল কালিতে দিবে, তারপরে লেখাগুলো কালো কালি দিয়ে সুন্দর করে লিখবে। টিচার তখনই বলবে যে না, এই ছেলেটা আসলেই পড়েছে বই থেকে এবং এই ছেলেটা অ্যান্সার করতে পেরেছে। তোমার ফ্রেন্ডরা যারা পড়বে না তারা দেখবে বানিয়ে বানিয়ে লিখবে, কিন্তু তোমরা দেখো কত সুন্দর বইয়ের লাইন 5টা আমি কিভাবে মুখস্থ করলাম সেভাবে মুখস্থ করে যেতে পারবে, তাই না বলো? তাহলে এইভাবে আমরা কারণ লক্ষণ প্রতিকার পড়বো। তাহলে আবার একটু বলি, অজীর্ণতা কি, বদহজম। বদহজম কি কি কারণে হয়ে থাকে? দুইটা পাকস্থলী ঘটনা পড়লাম, একটা ন্যাচারাল কজ পড়লাম, আর দুইটা অঙ্গ পড়লাম, তাই না? অগ্ন্যাশয় গ্রন্থি রোগ, মানে এটাও গ্রন্থি এটাও গ্রন্থি, থাইরয়েড গ্রন্থি, দুইটা গ্রন্থি পড়লাম। ওকে ফাইন। এবার দেখো কি বলেছি, লক্ষণ। ভাই এবার একটু লক্ষণে চলে আসছে, মানে এটা একটু লক্ষণ, মানে ব্যাপারটা কি, অজীর্ণতা যে হলো, এখন আমি মানে কিভাবে দেখলে বুঝবো আমার অজীর্ণতা হয়েছে? তোমারও পেট ব্যথা, আমারও পেট ব্যথা, বাট আরো কিছু স্পেসিফিক কজ আছে যেগুলো ডাক্তাররা খুব ভালো মতো বুঝে। তোমাদের কাইন্ড অফ ওরকম একটা সিচুয়েশন আমরা নিয়ে যাচ্ছি, পয়েন্টগুলো একটু মুখস্থ করার ট্রাই করবা। দেখো দেখো কি বলেছেন, ফার্স্টে কি, পেটের উপরের দিকে ব্যথা, এই যে এটাকে আপার বলে, রিজিয়ন বলে। ঠিক আছে, এই আপার রিজিয়নটায় ব্যথা হবে, এই জায়গাটায়। ঠিক আছে, এই জায়গা না কিন্তু, এই জায়গাটা একটু ব্যথা হবে। তারপর পেটটা ফাঁপা থাকবে, পেটটা ফুলে যাবে, এই জায়গাটা ফুলে যাবে, খুবই বাজে একটা কন্ডিশন হয়। তো পেটটা ভরা মনে হয়, মানে এতটাই ফুলে যাবে মনে হবে না পেট আমার ভরা আছে। তাহলে 3টা কি পেট রিলেটেড, দেখো 3টাই কিন্তু পেট রিলেটেড। পেটের উপরের দিকে ব্যথা, পেট ফাঁপা, পেট ভরা মনে হওয়া। তারপর এবার আসবো আমরা একটু বুকের ঘটনায়, বুক জ্বালা করা, এখানে বুক একটু জ্বালা জ্বালা করবে, ঠিক আছে, গ্যাস্ট্রিক প্রবলেমের মতো। তারপর বমি বমি ভাব বা বমি হওয়া। তারপর আবার দেখো বুকের সাথে আরেকটা বুক ব্যথা, তাহলে বুক জ্বালা বুক ব্যথা একসাথে করলা, বমি বমি ভাব হওয়া, ঠিক আছে, বা বমি করা, লাস্টে টক ঢেকুর ওঠা। তাহলে আমি একটু এই 2টা পয়েন্ট একসাথে মুখস্থ করি। ঠিক আছে, এই 2টা পয়েন্ট একসাথে মুখস্থ করি, বুক বুক। ঠিক আছে, এই দেখো একটা হলো ফার্স্টের 3টা কি পেট, পরের 2টা বুক, তারপর বমি ভাব হওয়ার, টক ঢেকুর, এগুলো তো সব বমির লক্ষণ। তাহলে বলো ফার্স্টের 3টা কি পেট, কি বলো কি পেটে কি হয় বলো? দেখো পেটের উপরের দিকে কি হয়, ব্যথা হয়, তাই না, জ্বালা হয়। তারপর পেট ফাঁপা হয়ে যায়, ফুলে যায়। তারপর হলো পেট ভরা মনে হয়, এই 3টা। তারপর 2টা বুক, দেখো বুক জ্বালা করে, বুক জ্বালা যন্ত্রণা করে, আর বুক ব্যথা করে। তারপর কি এই 2টা দেখো টক টক ঢেকুর উঠে আর বমি বমি ভাব আসে অথবা বমি করেই দেয়। ঠিক আছে, বমি করা। তার লক্ষণগুলো আমার হয়ে গেল। এই লক্ষণগুলো দেখলে তুমি তখন কি মনে করবা, ভাই ওর তো বদহজম হয়েছে, ওর তো হজম হইতেছে না, পেটে মনে হয় পারফেক্টলি হজম হচ্ছে না, একটু এদিক ওদিক দেখা যাচ্ছে। ঠিক আছে, এবার আমরা চলে আসবো প্রতিরোধে। এবার আমার অজীর্ণতা বদহজম হয়ে গেছে, এখন আমি প্রতিরোধটা কি করবো ভাইয়া? একটু খেয়াল করো, আমার বদহজম হয়ে গেছে কিন্তু এখন আমি প্রতিরোধ করতে চাচ্ছি। ভাইয়া প্রথমে আপনাকে অতি ভোজন কমায় দিতে হবে, খাবার কমায় দিবেন খাওয়া। আপনার যখন দেখছেন জিনিসটা যে মানে হয়ে গেছে বা হয়ই নাই, ধরেন আপনি পারফেক্ট একটা মানুষ, তবু আপনি বেশি খাবেন না। বেশি খাইলেই মনে রাখবেন প্রবলেম হবেই। আপনি যতই খাবেন দেখবেন পেট ফুলে যাবে, মোটা হয়ে যাবে, ভুঁড়ি বেড়ে যাবে। ঠিক আছে, মানে মেদ, অতিরিক্ত মেদ, এই জিনিসগুলো কিন্তু থেকে এড়াতে থাকতে হবে আমাদের। বেশি অতি ভোজন করবেনই না। আর যখন ভাত নিবেন মুখের মধ্যে, কাইন্ডলি গরুর মতো চাবান না ভাই, একদম আস্তে আস্তে মুখ আটকে আটকে সুন্দর করে চিবান। ঠিক আছে, আস্তে আস্তে চিবিয়ে খেতে হবে যাতে করে, আচ্ছা কেন আস্তে আস্তে চিবিয়ে খেতে বলি আমরা, একটু শোনো। মেডিকেলের ভাষায় কথা আছে,
তুমি যদি মুখ থেকেই মানে একটু বেশি ডাইজেস্ট করে নাও, তাহলে ভেতরে যে ডাইজেস্ট হয় আরো ইজি হয়ে যাবে। এন্ড তুমি ভাত, একটা আস্ত ভাত নিয়ে গিলে ফেলছো, ওই পেটের ভিতর যে হজম হতে আরো টাইম লাগবে না? আর সেটা যদি তুমি চাবিয়ে চাবিয়ে ধীরে ধীরে একদম ভর্তা বানিয়ে তারপর তুমি পাকস্থলীর এখানে নিয়ে যাও, তাহলে তো হজমটা আরো ইজিলি হবে। এই জন্য আস্তে আস্তে চিবিয়ে খেতে বলছে, মানে পুরোপুরি পারফেক্টলি চিবিয়ে খেতে বলছে। ধূমপান পরিহার করতে হবে ভাইয়া, মাস্ট। এই যে ধূমপান, এইটা হচ্ছে কত রোগের কারণ, সেটা তোমরা হয়তো ভবিষ্যতে জানবা, কিন্তু জাস্ট প্লিজ মনে রেখো ধূমপান করে। আর লাস্টে কি, ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ গ্রহণ করা, মানে এই তিনটাই করছো, বা এই তিনটার একটা করোনায় কিছুই করোনা কিন্তু রোগ হয়ে গেছে, তখন ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খেতে হবে। তাহলে আবার একটু বলি, ফার্স্টে হলো আমার খাবারের ব্যাপারটা, অতি ভোজন কমাই দিতে হবে। তারপর কি, খাবারের ব্যাপারটাই চাবায় আস্তে আস্তে খেতে হবে। আর লাস্টে কি, ধূমপান কমাই দিতে হবে। আর আরেকটা জিনিস আছে, সেটা হলো যদি হয়ে যায় সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ অনুযায়ী কি করতে হবে, ওষুধ গ্রহণ করতে হবে। তাহলে আমরা কি কি পেলাম বুঝতে পারছো? তাহলে আমরা পেলাম হলো ফার্স্টে হলো বলো, ফার্স্টে কারণ, মানে কি কি কারণে হয়, তারপর পেলাম লক্ষণ, তারপর প্রতিরোধ। তাহলে আমরা অজীর্ণতা সম্পর্কে একটু ডিটেল পড়ে ফেললাম, তাই না বলো? তাহলে অজীর্ণতা জিনিসটা কিন্তু খুবই ডিটেল করে পড়লাম। এই অজীর্ণতা সম্পর্কে যদি কিছু আসে, দেখো তোমাকে উদ্দীপকে বলবে রাফির পেটে ব্যথা, বুকে জ্বালা পোড়া করে, পেটের উপর দিকে ব্যথা, দেখো তুমি কিন্তু উদ্দীপক দেখেই তুমি বুঝে যাবা যে ভাইয়া এটা অজীর্ণতা। আপনি যত কিছুই বলেন, আপনি ডায়রিয়া বলেন, যাবেন, আমি বিশ্বাস করবো না, এটা অজীর্ণতা আমি শিওর, কারণ পেটের উপরে দিকে ব্যথা, তো পেট জ্বালাপোড়া করে, বুকও জ্বালাপোড়া করে, তাই না বলো? এই জিনিসগুলো মনে রাখতে হবে। সো দ্যাটস ইট। আমার কিন্তু তোমাদের কিন্তু পড়ার নিয়মটা আমি কিন্তু দেখা দিচ্ছি, দেখো এগুলো কিন্তু হুবহু বইতে আছে, তাই না? কিন্তু আমি লিখে রাখছি অ্যাকচুয়ালি তোমাদের জন্যই। আর পড়ার নিয়মটা আমি দেখা দিচ্ছি, যারা এই নিয়মটা ফলো করবে তারা ভালো রেজাল্ট করবে। আর আমি জানি স্কুল ম্যাথমেটিক্স প্রত্যেকটা স্টুডেন্ট নোট খাতা নিয়ে বসে এবং নোট কমপ্লিট করে অ্যান্ড নিজেদের পড়াটা নিজেরা পারফেক্টলি মেনটেন করে। সো স্কুল ম্যাথমেটিক্সের প্রত্যেকটা এপিসোড দেখো, প্রত্যেকটা প্লেলিস্ট চেক করো, ইউটিউবে থাকো আমার সাথে সাবস্ক্রাইব করে এবং বেল বাটনটা বাজায় রাখো। আর অবশ্যই ফেসবুকে একটা ফলো দিয়েই রাখবা, লাইক দিয়ে রাখবা আমাদের পেজটায়। তোমরা ফেসবুকে এবং ইউটিউবে যেসব ভিডিও দেখবা, সাথে সাথে তোমার ফ্রেন্ডের দিয়ে দিবা, এই দেখ ভাইয়া আপলোড দিয়েছে, ভাইয়া ক্লাস নিয়েছে, লেকচারটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আমরা ভালো রেজাল্ট করার জন্য এটা দরকার, প্লিজ আমরা চেক আউট করি। প্লিজ এই জিনিসটা একটু খেয়াল রাখবা, স্কুল ম্যাথমেটিক্সের পাশে থাকবা। ওকে, এবার দেখো আমাদের নেক্সট টপিক, সেটা হলো আমাশয়। ঠিক আছে, আমাশয়টা কেন হয় সেটা একটু বলে দিই। হ্যাঁ, ঠিক আছে, এই দেখো এনটা, MOE, মোয়ে বা, এনটা মোয়ে বা, হ্যাঁ, এনটা মোয়ে বা, এই ছোট হাতের হবে হিস্টোলাইটিকা, এনটা মোয়ে বা, এটা নিচে দাগ হবে, হিস্টোলাইটিকা নিচে দাগ হবে, এটা তো বৈজ্ঞানিক নাম, তাই না? আর আরেকটা হলো শিগেলা, ঠিক আছে, দুটোই ব্যাকটেরিয়া, ঠিক আছে, এগুলো অ্যাকচুয়ালি পরজীবী বলতে পারো। এরা অ্যাকচুয়ালি এই দুটার কারণে আমাশয় রোগটা হয়ে থাকে। আমাশয় রোগটা কি? আমাশয় রোগটা কাইন্ড অফ পাতলা পায়খানা, কাইন্ড অফ একটু রক্ত হয় পাতলা, মানে পায়খানার সাথে, এই জিনিসটা, ঠিক আছে। কিন্তু স্পেসিফিক আবারও বলতেছি, আমাশয় মানেই হলো এই দুটা জীবাণুর কারণে হবে, ঠিক আছে। এখন তুমি বলতে পারো ভাইয়া ডায়রিয়া হয়েছে, ধরো ডায়রিয়া আমাশার মতো, ধরো যদিও এক না, ধরো ডায়রিয়া আমাশার মতো, কিন্তু ডায়রিয়া আমাশা তুমি পার্থক্য করবে কিভাবে? বলবা ভাইয়া এই আমাশয়টা একমাত্র এই দুটার কারণে হয়, এটাই আমাদের মেইন ডিফারেন্স এই অন্যগুলা থেকে। তাহলে আমি কি আমাশয় জিনিসটা বুঝে গেছি কিসের কারণে হয়। এবার আমাশার লক্ষণ দেখো, তোমাদের জন্য কিন্তু আমি লিখে রাখছি খুব সুন্দর করে। দেখো আমাশয় লক্ষণ, দেখো কি কি বলছে, ঘন ঘন মলত্যাগ, মলের সাথে শ্লেষ্মা বের হওয়া, মানে কফের মতো, যে কফের সাথে মানে পিছলা বীজল বের হয়, ওরকম মলের সাথেও বীজল বের হবে। তারপর পেট ব্যথা, মলের সাথে রক্ত বের হওয়া। তাহলে আমি তিনটা মল পড়লাম, এই 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 তিনটা মল রিলেটেড পড়লাম। ফার্স্টে ঘন ঘন মলের সাথে শ্লেষ্মা, মলের সাথে রক্ত, ঠিক আছে, শ্লেষ্মা উচ্চারণটা। তারপর দুগ্ধজাত দ্রব্য হজম না হওয়া, ঠিক আছে, এইটা একটা ইম্পর্টেন্ট ভাইয়া, এটা একদম ইম্পর্টেন্ট, মানে দুধ জাতীয় কিছু খাবা বমি হয়ে যাবে, তোমার হজম হবেই না, খুবই বাজে একটা অবস্থা হয়ে যাবে, এটা আমাশয়ের একটা অন্যতম লক্ষণ। তাহলে বলো ফার্স্টে কি, তিনটা মল রিলেটেড, ঘন ঘন মলত্যাগ, মলের সাথে শ্লেষ্মা বের হওয়া, এই যে শ্লেষ্মা বের হওয়া, আর মলের সাথে রক্ত বের হওয়া, ঠিক আছে। এবার পেট ব্যথা হবে, একটু পেট ব্যথা হবে, আর দুগ্ধজাত খাদ্য, কারণ দুগ্ধজাত খাদ্য হজম করতে পারবো না, তাও এমনিও পেট ব্যথা হবে, ঠিক আছে। এই কয়টা জিনিস হলো লক্ষণ। তারপরে দেখো প্রতিরোধ, কিসে আসলে আমরা প্রতিরোধ, দেখো প্রতিরোধ জিনিস মানে তোমার হয় নাই আমাশয়, আমাশয় না হওয়ার জন্য তুমি কি কি করবে একটু খেয়াল করো, খুব সুন্দর করে বলছে এখানে। প্রথমেই বলছে বিশুদ্ধ পানি পান করবো আমরা,
কি পান করবো? বিশুদ্ধ পানি। তারপর শাকসবজি, ফলমূল এগুলা পানি দিয়ে ধুয়ে খাবো, ঠিক আছে? মল ত্যাগের পর অবশ্যই সাবান দিয়ে হাত ধোবো, ঠিক আছে? মানে এখানে অ্যাকচুয়ালি হাত ধোয়া এইভাবে মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার ব্যাপারটা আছে। স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার করব, খাওয়ার আগে কি হাত ও থালা বাসন ধুয়ে নিব। দেখো এখানে মেইনলি আমার বিষয়টা কিসের কারণে হচ্ছে? পরজীবীর কারণে, তাই তো? ধরো এখানে পরজীবীটা লেগে আছে, জীবাণুটা লেগে আছে। তুমি যদি হাত ধোও প্রতিনিয়ত, খাবার আগে হাত ধুলা, এমনি তোমার রোগ হোক বা না হোক, তুমি খাবার আগে হাত ধুলা, এই জিনিসটা, এই জীবাণুটা কি আর ঢুকবে তোমার মুখের ভিতরে? খাবারের সাথে মিশবে? কোনোদিনও মিশবে না। এর জন্য প্লিজ আমি রিকোয়েস্ট করব, খাবারের আগে সব সময় হাত ধুয়ে নিবা। যত কিছুই হোক না কেন, চেষ্টা করো খাবারের আগে একটু হাতটা ধুয়ে নি। অনেকেই মানে মোবাইল চালাতে অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, হাতটাও ধয় না। মানে এরকম মানুষ দুনিয়াতে মানে কেন স্টে করে আরম্ভ, ঠিক আছে? দেখো প্রতিরোধ, আবারও বলছি, বিশুদ্ধ পানি পান করবা, ঠিক আছে, মানে ব্যবহার করবা। তারপর শাকসবজি ও ফলমূল কি ধুয়ে খাবা পারফেক্টলি। একটা পেয়ারা খাচ্ছ, পেয়ারার খোসা কিন্তু আমরা ছিলি না, পেয়ারার খোসা সবাই খায়। এই পেয়ারার গায়ে কত কিছু থাকতে পারে চিন্তা করতে পারো? ওইটা না ধুয়ে কিভাবে খায় মানুষ? উল্টো ভিজিয়ে রাখা উচিত অনেকক্ষণ, ঠিক আছে? তারপর দেখো কি বলছে, মল ত্যাগের পর সাবান দিয়ে হাত ধোয়া, স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার করা, আর লাস্টে খাওয়ার আগে হাত ও থালা বাসন ধুয়ে নেওয়া, ঠিক আছে? এবার আসবো আমরা কোষ্ঠকাঠিন্য। কোষ্ঠকাঠিন্য জিনিসটা কি, ঠিক আছে? কোষ্ঠকাঠিন্য, কনস্টিপেশন বলা হয়, ইংলিশে বলা হয় এটাকে কনস্টিপেশন। মেডিকেল এই টার্মটা খুবই খুবই মানে ইউজফুল, ঠিক আছে? কনস্টিপেশন জিনিসটা কিছু হলে কনস্টিপেশন, ঠিক আছে? একটু খেয়াল করো, কোষ্ঠকাঠিন্য মোট কথা এখানে পায়খানা স্বাভাবিক না, স্বাভাবিক হারে হয় না, মলত্যাগ, ঠিক আছে? মলত্যাগ বা পায়খানা স্বাভাবিক হারে হয় না, ঠিক আছে? মানে মলত্যাগই হইতেছে না, আটকে আছে, শক্ত হয়ে ভেতরে আছে। মানে আমাদের যে মলাশয়, মলাশয়ের ভিতর মলটা শক্ত হয়ে আটকে আছে, বের হতে পারতেছে না। এটাই সেই কোষ্ঠকাঠিন্য, ঠিক আছে? অনেকেই এটা যারা ভুগে তারা অ্যাকচুয়ালি অনেক কষ্ট, তাদের লাইফটাই আসলে কষ্ট। কেমন কষ্ট আমি তোমাকে একটু বলি, একটু সিরিয়াসলি জিনিসটা বোঝার চেষ্টা করো। তুমি টয়লেট করতে গেছো কিন্তু টয়লেট তোমার হচ্ছেই না, তুমি অনেক প্রেসার দিচ্ছ, তোমার মলাশয়তে প্রেসার দেওয়া যায়, ব্রেইনগতভাবে একটা প্রেসার চায়, প্রেসার দিচ্ছ, তারপরেও সেই মলটা বের হচ্ছে না, মলটা আটকে আছে, অনেকদিন যাবত আটকে আছে। চিন্তা করো জিনিসটা কতটা বাজে একটা সিচুয়েশন ক্রিয়েট করে। কারণ দেখো কেন, কারণটা এই জিনিসগুলো হয় কেন? পায়খানার বেগ চেপে ধরে রাখছো। ভাই তুমি ছোটবেলা থেকে ইচ্ছে মতো পায়খানা চেপে ধরে রাখার অভ্যাস করছো, তাহলে তো এরকম হবেই, ঠিক আছে? পায়খানার বেগটা ধরে রাখছো। বৃহদান্ত্রে অপাচ্য খাদ্যাংশ হতে অতিমাত্রায় পানি শোষিত, তার মানে বৃহদান্ত্রের মধ্যে যে অপাচ্য খাদ্য ছিল, যেটা মল ত্যাগ হবে, সেখান থেকে বেশি পানি শোষিত হয়ে গেছে। মলে কিন্তু একটু পানি থাকে, ওই পানিটুকু শোষিত হয়ে গেছে, তার মানে পায়খানা কি শক্ত হয়ে গেছে, তখন আর এটা পারফেক্টলি থাকবে না। তারপর দেখো এখানে কি বলেছে, পৌষ্টিক নালীতে খাদ্যের অপাচ্য অংশ ধীরে ধীরে কি গমন করলে এর থেকে আবার বেশি পানি শোষিত হয়। মানে মোট কথা ভাই, পানি মানে যে খাদ্য, অপাচ্য খাদ্য আছে, যে ডাইজেস্টেড মানে আনডাইজেস্টেড যে ফুড গুলো আছে, পার্টিকেল গুলো আছে, সেগুলো থেকে পানিগুলো অ্যাবজর্ব হয়ে যাবে। আর পানি অ্যাবজর্ব হলে কি মল আরো শক্ত হয়ে যাবে, মানে এত শক্ত মল তো বের হয় না, এই মল একটু পিছল থাকতে হয়, বুঝতে পারছো? তারপর দেখো আরো কি কি আছে একটু খেয়াল করো, পরিশ্রম না করলে এটা হয়। ভাই তুমি পরিশ্রম করো না, ঘরের মধ্যে শুয়ে থাকো, এই জন্য জিনিসটা হয়। আন্ত্রিক গোলযোগ, ক্ষুদ্রান্ত্রে বৃহদান্ত্রে একটা আন্ত্রিক গোলযোগ হয়ে গেছে। তারপর রাফেজ যুক্ত খাবার না খেলে, তুমি রাফেজ যুক্ত খাবার খাও নাই, মানে কি হচ্ছে আঁশ জাতীয় খাবার খাও নাই, তখন এই জিনিসটা হয়, ঠিক আছে? তখন এই জিনিসটা হয়। আরেকটা জিনিস, রাফেজ কিন্তু মূলত মনে রাখবা মলকে পিছল করে, মলকে মানে একটা গতি দিতে সাহায্য করে, কারণ এগুলো আঁশ না, নেটের মতো একটা ফাইবার তৈরি করে। ওকে, এবার প্রতিকার, ধরো হয়ে গেছে, হলে এখন আমার মানে উপায় কি? আঁশযুক্ত খাবার খেতে হবে। নাম্বার 1 আঁশযুক্ত খাবার, যেমন ডাঁটা শাক, যত শাক সবজি আছে, ফল আছে, ঠিক আছে? ফল, পেয়ারা খাবা, খোসা সহ ফল না, ওই পেয়ারাটা কাজে লাগবে। প্রচুর পানি পান করতে হবে, নিয়মিত শাকসবজি ফলমূল খেতে হবে। দেখছো, শাকসবজি ফলমূল নিয়মিত খেতে হবে, শাকসবজি বলছে কিন্তু নিয়মিত হাঁটাচলা মল থেকে অভ্যাস করতে হবে। ভাই এই যে পরিশ্রম না করলে দেখছো এরকম হবে, হাঁটাচলা নিয়মিত করতে হবে, মল থেকে অভ্যাস করতে হবে। প্রতিদিন সকালবেলা মল থেকে অভ্যাস করবে, এটা সবচেয়ে সুন্দর একটা ওয়ে। মনে রাখবা প্রতিদিন সকালে একবার মল ত্যাগ করবা, পারফেক্ট একটা কোষ্ঠ ওয়াশ হয়ে যাবে, ঠিক আছে? এরকম করে মানে অনেকেই দিনে 3-4 বার করে, 3-4 বার করার বই আমি জানি না,
কিন্তু এক মেডিকেল টার্মে খুব সুন্দর করে বলা আছে অ্যাটলিস্ট 1-2 বার পারফেক্টলি মলত্যাগ করতে হবে। বিশেষ করে প্রতিদিন সকালে যে কোস্ট ওয়াশটা হয়, দ্যাট ইজ ভেরি গুড, দ্যাট ইজ ভেরি গুড। যে সকালে অভ্যাসটা করতে পারো, তোমরা কি করবা, যারাই শুনতেছো ভিডিওটা দেখতেছো, কোনো মতে রাত পর্যন্ত আটকে রাখবা, প্রত্যেকদিন সকালে ওয়াশরুম করার মানে কোস্ট ওয়াশ করার ট্রাইটা করবা, অভ্যাসটা করবা এখন থেকে। ওকে, এবার দেখো গ্যাস্ট্রিক ও পেপটিক আলসার, এটা নিয়ে আমরা একটু কথা বলি। একটু দেখো, এটা একটা স্টোমাকের লাইনিং। স্টোমাকের লাইনিং এই জায়গায় ধরো স্টোমাকের ক্ষুদ্রান্তই বলি, ক্ষুদ্রান্তের লাইনিং এরকম ব্রাশ বর্ডার আছে। ব্রাশ বর্ডার কি, এটা যদি না বুঝো আমাদের ওল্ড এপিসোড গুলো দেখে আসো, দেখো আমরা ওখানে ব্রাশ বর্ডার কি বুঝাইছি। এই ব্রাশ বর্ডারের এই জায়গা দিয়ে যখন খাবারগুলো যায়, খাদ্যকণা যায়, তখন এই জায়গা দিয়ে শোষিত হয়, তাই তো, শোষিত হয়। কিন্তু তুমি এত পরিমাণে জাঙ্ক ফুড খাইছো, এত পরিমাণে অয়েলি খাবার খাইছো, এত পরিমাণে ঝাল খাইছো, এই জায়গাগুলো ইরিটেটেড হয়ে যাবে, এই ব্রাশ বর্ডার গুলো ইরিটেটেড হয়ে যাবে, তখন পারফেক্টলি শোষণ হবে না, পুষ্টি আসবে না, হজম হওয়ার পরে পুষ্টি পাবো না, হজম পারফেক্টলি হবে না। এইটাই হলো গ্যাস্ট্রিক ও পেপটিক আলসার, যার ফলে পেট ফুলে যায়। ঠিক আছে, আমি আবারও বলতেছি, যে মানুষ অতিরিক্ত তেল খায়, অতিরিক্ত চর্বি খায়, অতিরিক্ত ভাজা পোড়ার জিনিস খায়, অতিরিক্ত ঝাল খায়, মানে ফুচকার ঝাল, ঠিক আছে, চটপটে ঝাল অতিরিক্ত খাচ্ছে, তাদের এটা হবেই হবে গ্যাস্ট্রিক ও পেপটিক আলসার, মনে যেন থাকে। ঠিক আছে, এইটা নিয়ে কোনো ভুল করা যাবে না। আপনারা দয়া করে, মানে আমার স্টুডেন্টরা যারা দেখতেছেন তারা কখনোই ভুল করবে না। ফুচকা খেতে ইচ্ছে হতেছে, 2টা নেন, 3টা নেন, সমস্যা নেই, একবার খান ভাই। প্রতিদিন ফুচকা খাওয়া লাগে, এগুলো ঠিক না। ঝালমুড়ি খান ঝাল দিয়ে, দরকার নাই, নর্মাল লাইফটা লিড করেন। গ্যাস্ট্রিক অ্যান্ড পেপটিক আলসার এইটাই, আমাদের ইন্টারনাল লাইনিং গুলো কি হয়ে যায়, ইরিটেটেড হয়ে যায়। ঠিক আছে, ওইগুলো ক্ষত সৃষ্টি হয়, আর এই ক্ষতকেই বলা হয় আলসার। আলসার মানে কি, ক্ষত। ঠিক আছে, ওই জায়গাটা পারফেক্টলি হয় না, ওখানে গ্যালি পারফোরেশন করে, জ্বালা পোড়া করে। এবার দেখেন অ্যাপেন্ডিসাইটিস। হোয়াট ইজ অ্যাপেন্ডিসাইটিস? এই যে দেখেন, আমরা মনে আছে এখানে আমরা ইলিয়াম শেষ করছিলাম। আচ্ছা, এটা অন্য কালার দিয়ে দেখাই। এই যে জেজু নাম ইলিয়াম শেষ করছিলাম, মনে আছে? এই যে ইলিয়াম এখানে শেষ করছিলাম, তাই না? ইলিয়াম শেষ করার পরে এই যে দেখেন, এইখানে একটা কাপের মতো আঁকছিলাম না? তারপরে এখানে কি চলে গেছিল, বৃহদান্ত চলে গেছিল, মনে আছে? এই যে বৃহদান্ত এরকম করে চলে গেছিল, এরকম, তাই না বলেন? আমরা তো এগুলো শিখছি। এই যে কাপের মতো যেটা আঁকছি, আমি একটু লাল কালার দিয়ে এখন ডিনোট করবো, একটু দেখেন। এই দেখেন লাল কালার দিয়ে ডিনোট করছে এই এরিয়াটা, এই যে এই এরিয়াটা, এই যে কাপের মতো দেখছেন, এই যে কাপের মতো যে এরিয়াটা আঁকছি, এর সাথে একটা উপবৃদ্ধি ঝুলে থাকে। ঠিক আছে, এটা একটা পার্ট, মানবদের পার্ট, অ্যাপেন্ডিক্স সবার আছে। ঠিক আছে, এই অ্যাপেন্ডিক্স, হ্যাঁ, এই অ্যাপেন্ডিক্স কোনোভাবে যদি ইনফ্লামেশন হয়, আমি আবার বলতেছি ইনফ্লামেশন মানে কি, প্রদাহ। ঠিক আছে, আমি একটু বলে দিই, দা inflammation in appendix, the inflammation, inflammation, inflammation in appendix is known as appendix। তার মানে এই জায়গাটা কি হয়ে যাবে, এই জায়গাটা প্রদাহ সৃষ্টি হবে, ইনফ্লামেশন দেখা দিবে, যার ফলে ভাই এত পেট ব্যথা হবে। এই যে ডান সাইডের এই জায়গাটা, বুঝছো, পেট ব্যথা হবে, মানে তুমি বুঝবা না যে এটা কিসের ব্যথা। তখন যদি দেখো এই জায়গাটা ব্যথা হয়েছে, ভাইয়া কোনো কথা নাই, তুমি সিরিয়াস হয়ে যাও, লিটারাল ডাক্তার কাছে চলে যাবা। ডাক্তার যদি দেখে এটা অ্যাপেন্ডিসাইটিস হয়েছে, ডাক্তার ডিরেক্টলি এটা কাট করে দিবে। ঠিক আছে, এটা কাট করে দিবে, তখন এটাকে বলে অ্যাপেন্ডিসেক্টমি। এই অপারেশনকে বলে অ্যাপেন্ডিসেক্টমি। এই অ্যাপেন্ডিক্সটাকে কেটে ফেলবে। ঠিক আছে, কেন? কারণ অ্যাপেন্ডিসাইটিস হয়েছে। ঠিক আছে, আবারও বলতেছি, কোন একটা নামের শেষে আইটিস আছে, কোন একটা নামের শেষে কি আছে, আইটিস, ওইটাই মনে রাখবে ইনফ্লামেশন। ঠিক আছে, এই যে আইটিস মানে ইনফ্লামেশন। যেমন আমি বলি হেপাটাইটিস, তাই না? হেপাটাইটিস রোগ তো শুনছো, হেপাটাইটিস মানে যকৃতের ইনফ্লামেশন, যকৃতের প্রদাহ। ঠিক আছে, এটাই হলো সেই অ্যাপেন্ডিসাইটিস। এই অ্যাপেন্ডিসাইটিসটা হওয়ার কারণে আমার এখানে অ্যাপেন্ডিসেক্টমি করা হইতেছে। অ্যাপেন্ডিসেক্টমি মানে কি, অ্যাপেন্ডিক্স ফেলে দেওয়া। এই যে ইনফ্লামড অ্যাপেন্ডিক্স ফেলে দেওয়া, ঠিক আছে, ইনফ্লামেটেড অ্যাপেন্ডিক্স ফেলে দেওয়া, এটাই হলো ভাই অ্যাপেন্ডিসাইটিস। এটার জন্য কারণ, লক্ষণ, প্রতিকার হয়তো তোমার বইটা আছে, খুব ভালো মতো দেখে নিবা। এগুলো অ্যাকচুয়ালি বোঝানোর টপিকগুলো আমি জিনিসটা বোঝাইছি, এখানে দেখানো কিছু নাই। এরপরে কৃমিজনিত রোগ, ঠিক আছে,
আচ্ছা, ক্রিমি জিনিসটা কি? হ্যাঁ, ক্রিমি জিনিসটা কি তোমরা খুব সুন্দর মতো দেখবা যখন ইন্টার উঠবা, ইন্টার ফার্স্ট ইয়ারে যখন যাবা ইনশাআল্লাহ। যারা টেনে আসছো তাদের জন্য শুভকামনা। তোমরা আর 1 বছর পর ইন্টারে যাবা কলেজ লাইফে। কলেজ লাইফে যাওয়ার পর সেখানে তোমরা দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় দেখবা চ্যাপ্টা ক্রিমি, গোল ক্রিমি, যকৃৎ ক্রিমি, চোখ ক্রিমি, অনেক ক্রিমির কথা বলা আছে। হ্যাঁ, এই ক্রিমিগুলো বিভিন্ন পর্বে ভাগ করা আছে। আমার কথা ওগুলো না, আমার কথা হলো এই ক্রিমিগুলো অ্যাকচুয়ালি কি। মনে রাখবা, ক্রিমি হলো পরজীবী। আমি এক কথায় বলে দিই, ক্রিমি ইজ ইকুয়াল টু পরজীবী। আর কোনো কথা নেই। পরজীবী জিনিসটা কি ভাইয়া? যে জীব অন্য একটা জীবের উপর নির্ভর করে বাঁচে। আমার ভেতরে একটা ক্রিমি বেঁচে আছে, ক্রিমি নিজে একটা জীব। কার ভেতর বেঁচে আছে? আমার ভেতরে। আমি নিজেও একটা জীব, আমার ভেতরে বেঁচে আছে জীবটা। তাহলে ক্রিমি ইকুয়াল টু পরজীবী। এই ক্রিমির কারণে কি কি হয় দেখো, আমি 11টা পয়েন্ট দিচ্ছি, 11টা পয়েন্টই মুখস্থ করার চেষ্টা করবা, কারণ এমসিকিউতে আসতে পারে। ঠিক আছে, এমসিকিউতে চলে আসতে পারে। দেখো, পেটে ব্যথা করবে, দুর্বল বোধ হবে, বদহজম, পেটে অস্বস্তি, বমি বমি ভাব। তাহলে পেটে 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 2টা পাইছি অলরেডি আমরা। হ্যাঁ, তারপর ঘুম হবে না, অনিদ্রা, খাওয়ার অরুচি হবে, চেহারা ফ্যাকাশে হয়ে যাবে, রক্ত স্বল্পতা, পেট ফুলে যায়। যে দেখো, পেট আরেকটা পাইছি। তাহলে কি পেটে ব্যথা, পেটে অস্বস্তি, পেট ফুলে যাওয়া। ঠিক আছে, ফুলে যাওয়া এটা আছে, হাত পা ফুলে যাওয়া। ঠিক আছে, জিনিসগুলা একটু মাথায় রাখবা, আমি রিকোয়েস্ট করতেছি, জিনিসগুলা একটু মাথায় রাখবা। তাহলে আমরা কি কি পেলাম একটু খেয়াল করো। পেটে ব্যথা, ফার্স্ট হলো পেটে ব্যথা হবে, দুর্বল বোধ, অস্বস্তি। ঠিক আছে, তারপর কি? বদহজম, তারপরে বমি বমি ভাব, অনিদ্রা, খাওয়ায় অরুচি, তারপর পেট ফুলে যাওয়া, হাত পা ফুলে যাওয়া, চেহারা ফ্যাকাশে, রক্ত স্বল্পতা। এই যে 11টা পয়েন্ট বললাম, এই 11টা পয়েন্ট আমাকে বই থেকে দেওয়া হয়েছে। এগুলো আমি পুরো বই থেকে লিখছি। কিন্তু তোমাকে কি 11টা পয়েন্ট মুখস্থ করতে হবে না বলো? তুমি একটা জিনিয়াস স্টুডেন্ট হতে হলে তোমাকে পরীক্ষার আগ মুহূর্তে পয়েন্টগুলো মুখস্থ করে যেতে হবে। এখন মুখস্থ হচ্ছে না, নো প্রবলেম ভাইয়া। আমার লেকচারটা দেখছো, খাতায় তুলে রাখো 11টা পয়েন্ট সুন্দর করে, তারপর পরীক্ষায় যাওয়ার আগে সুন্দর করে লেকচারটা দেখে যাবা। ঠিক আছে, প্রত্যেকটা ক্লাসের লেকচার আমরা কিন্তু লিখে দিচ্ছি তোমাদের লিখার জন্য। তোমরা যাতে লিখো, তোমরা যেন নোটটা কমপ্লিট করতে পারো, তোমরা যেন আমাদের সাথে পুরো প্লেলিস্ট ওপেন করে পুরো অধ্যায়টা শেষ করে ফেলতে পারো। আমরা কিন্তু এই জন্য এটা দিয়েছি। তাহলে দেখো, আমার কৃমিজনিত রোগের কি দেখলাম আমি, কি মানে এটার কারণে কি কি হয়। প্রতিরোধ, ধরো কৃমি আমার যেন না হয়, এটার জন্য আমি কি কি করব? কাঁচা ফলমূল যেগুলো আছে, পেয়ারা, আম, যেটাই বলো, সেগুলো সব কি আমরা ধুয়ে খাবো। ফলমূলগুলা হাত ধুবো অল টাইম, স্বাস্থ্যসম্মত পায়খানা ইউজ করব। তারপরে কি, খালি পায়ে কখনোই হাঁটবো না। খালি পায়ে হাঁটাই যাবে না ভাই, এটা একটা মানে এটা এত বাজে একটা জিনিস। অনেকে বাথরুমে পর্যন্ত খালি পায়ে যায় ভাই, কখনো না। প্রচন্ড কৃমির যে ডিম আছে, লার্ভা আছে, এগুলো সব আমাদের পায়ের ভেতর দিয়ে পেনিট্রেট করেও যেতে পারে। তারপর দেখো, অল্প সিদ্ধ মাছ মাংস না খাওয়া। অল্প সিদ্ধ মাছ মাংসের মাধ্যমে কিন্তু নির্দিষ্ট কিছু কৃমি ঢুকে। ঠিক আছে, আমাদের দেহে এই জিনিসটা অনেকে জানে না। অনেকে স্টেক খায়, জানো বলো, স্টেক অনেক হাফ হাফ বয়েল করে এরকম করে খায়। প্লিজ আমি বলবো স্টেক একটু বেশি ফ্রাই করে খাবার। ঠিক আছে, এটাই বলার। তো প্রতিরোধ, ওকে, আমার কিন্তু চলে গেল কি কৃমিজনিত। এবার দা লাস্ট ওয়ান, ডায়রিয়া। আজকের দিনের লাস্ট টপিক এবং পুরো অধ্যায়ের লাস্ট টপিক। হ্যাঁ, আচ্ছা, ডায়রিয়া কি? মনে রাখবা, প্রতিদিন যদি 3বারের বেশি পাতলা পায়খানা করে। ঠিক আছে, আবারও বলি, 3বারের বেশি, 3বারের বেশি। ঠিক আছে, 3বারের বেশি পাতলা পায়খানা, 3বারের বেশি পাতলা পায়খানা, 3বারের বেশি পাতলা পায়খানা, তাহলে মনে রাখবে এটা ডায়রিয়ার লক্ষণ, একদম ফার্স্ট। তারপর আরো কিছু আছে, আমি তোমাকে বলি। চোখ ফ্যাকাশে হয়ে যাবে, চোখ বাইরে আসবে, মনে হবে চোখ বেরিয়ে আসতেছে। টান দিবা, দেখবা চামড়া ভালো মতো আগের মতো ফিরে আসতেছে না, ফ্যাকাশে হয়ে গেছে মুখ, মানে যেই খাবারে দিচ্ছ পাতলা পায়খানা বের হয়ে যাচ্ছে। এগুলো ডায়রিয়ার লক্ষণ। ঠিক আছে, এবার ডায়রিয়ার কোন কারণে হয় একদম মানে তোমরা আমার চেয়ে ভালো জানো। দূষিত পানি, কোনো কথা নাই। কি? দূষিত পানি। এই দূষিত পানির কারণে ভাই আমরা খাবারটাও দূষণ করে ফেলতেছি। আমরা যে খাবার খাচ্ছি খাবারটাও দূষিত হয়ে যাচ্ছে। আবার দূষণ পানি পান করলে আমরা সেটা সরাসরি দেহে চলে যাচ্ছে। লিটারালি এগুলোর কারণে যত ব্যাকটেরিয়া আছে, বাজে বাজে ব্যাকটেরিয়া, কৃমি, এগুলোর কারণে আমাদের লিটারালি পায়খানাটা পাতলা হয়ে যায়। পায়খানাটা কি যে পাতলা হয়ে যায়। পাতলা পায়খানা অল্প একটু হলেও ঠিক ছিল, কিন্তু দিনে 3বারের বেশি অতিরিক্ত পাতলা পায়খানা হচ্ছে, আমাকে ডায়রিয়া।
ঠিক আছে? তখন তুমি নর্মাল পাতলা পায়খানা বলতে পারবে না। ফার্স্টের দিকে তোমরা ট্রাই করবো অবশ্যই অ্যান্টিবায়োটিক খেয়ে সবকিছু ঠিক করার জন্য, ফ্লাজিল যেগুলো আছে, ফ্লামিড, ওগুলো খেয়ে তুমি ঠিক করার ট্রাই করবা। আমি বুঝলাম বাসায় তোমার সচরাচর এগুলোই করি আমরা, বাট যখন ঠিক হবে না তখন কি করবো? মনে রাখবা ডায়রিয়ার একমাত্র উপশমটি হলো স্যালাইন। কি স্যালাইন? আমরা মানে আগের ক্লাসে ক্লাস 8 9 8 মনে হয় 7 8 মনে হয় আমরা স্যালাইন কিভাবে বানাই আমরা কিন্তু জানি। 1 চিমটি লবণ, তারপরে যে 1 মুঠো গুড়, তাই না? তারপর পানি 500 ml এরকম করে আমরা কিন্তু পড়ছি কিন্তু। এছাড়াও নতুন একটা স্যালাইন আসছে, নাম হলো শস্য স্যালাইন। তোমার বইতে দেখবে সুন্দর মতো সবাই এই জিনিসটা কমপ্লিট করবে। শস্য স্যালাইন, শস্য স্যালাইন, এটা কিন্তু আলাদা করে কমপ্লিট করবে। এই শস্য স্যালাইন জিনিসটা, শস্য স্যালাইন এই জিনিসটা কিন্তু বানানোর প্রসেসটা দেখবা চালের গুঁড়া দেয়, ঠিক আছে, লবণ দেয় 1 চিমটি 500 ml পানিতে। এটা সুন্দর মতো আলাদা করে একটা নোট করে রাখবা খাতার মধ্যে, ঠিক আছে? ডায়রিয়ার কারণ, লক্ষণ, প্রতিকার সব পড়তে হবে তোমাদের। ডায়রিয়া এতটা ইম্পর্টেন্ট। ওকে, ডায়রিয়া বানানটা আমরা একটু দেখি ইংলিশে। দেখো ইংলিশে ডায়রিয়া বানানটা কিন্তু খুবই মনে রাখার জন্য, DIA ডায়ার, ঠিক আছে, R দিবা, HOED, ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখতে হবে বেশি, ঠিক আছে? R মাথায় রাখতে হবে। তারপর ডায়রিয়া, ঠিক আছে? এটা ডায়রিয়া বানান। সো দেখো ডায়রিয়া বলো, তারপরে আমরা যা যা পড়লাম এতক্ষণ, ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু আমাদের খুবই ইম্পর্টেন্ট। আমরা কিন্তু জিনিসগুলো বাদ দিতে পারবো না। এই জিনিসগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমি আবারও বলছি, আমরা এখানে আর কিন্তু আমাদের কোনো স্লাইড নাই, আমাদের কিন্তু আর কোনো পড়া নাই আজকে। আমরা তাহলে আজকে ফার্স্ট থেকে একটু রিক্যাপ করি ছোট্ট করে। ফার্স্ট আমরা অজীর্ণতা দেখলাম, তারপর আমরা দেখলাম যে কোষ্ঠকাঠিন্য, আমাশয়, ঠিক আছে, তারপর পেপটিক আলসার, ঠিক আছে, তারপর আমরা চলে আসলাম লাস্টের দিকে কি পেলাম? ডায়রিয়া পেলাম, কৃমি রোগ পেলাম। ভাই আমি কোনটা বেশি পড়বো? মনে রাখবা সবচেয়ে বেশি পড়বা অজীর্ণতা, ডায়রিয়া, ঠিক আছে, আর আমাশয়। এই তিনটে একটু বেশি পড়বা। এই তিনটে একই রিলেটেড, পেটে ব্যথা মানে অজীর্ণতা, বদহজম, তারপর আমাশয় পাতলা পায়খানার মতোই, যে সেখানে শুধু 2টা ব্যাকটেরিয়া অ্যাটাক করে। আর ডায়রিয়া তো পাতলা পায়খানাই, মোট কথা এখানে স্যালাইন লাগবেই। এই তিনটা থেকে একটু বেশি আসে। কৃমি রোগ তেমন একটা আসে না। পেপটিক আলসার সম্পর্কে একটু জানতে চাই। আচ্ছা, পেপটিক আলসার নিয়ে একটা উদ্দীপক আসতে পারে। রাফি প্রচন্ড পরিমাণে ঝাল খাবার খায় এবং ডাক্তার দেখানোর পর জানতে পারলো সেখানে ক্ষত হয়েছে। কোন জায়গায় ক্ষত হয়েছে এগুলো নিয়ে গরমবার জানতে চাইতে পারে না। এই পেপটিক আলসারটাও পড়বা। সো আমি বলবো প্রত্যেকটাই পড়বা। আমি যে ক্লাসটা নিয়েছি সেটা তোমাদের জন্য খুবই ফ্রুটফুল হবে যদি তোমরা নোট করো, যদি তোমরা প্রত্যেকটা রোগেরই কারণ, লক্ষণ, প্রতিকার সুন্দর করে নোট করে লেখার চেষ্টা করো, বইটা নিয়ে সুন্দর করে দাগিয়ে আমার ক্লাসের সাথে মিল দেখে সবকিছু কমপ্লিট করো। সো আমি বলবো স্কুল ম্যাথমেটিক্স তোমাকে সবসময় সাজেস্ট করবে ভালো জিনিসটা। স্কুল ম্যাথমেটিক্স তোমাকে সবকিছু পড়িয়ে দিবে, দাগিয়ে দিবে, দেখিয়ে দিবে, কিন্তু তোমার নিজেরও কিন্তু কিছু পড়তে হবে। তোমাকে নিজে কি করতে হবে? নিজের জন্য নিজের নোট করতে হবে, নিজের জন্য নিজের একটু আলাদা করে সুন্দর করে তুমি দাগিয়ে পড়তে হবে। এই জিনিসগুলো না করলে কিন্তু তুমি অ্যাকচুয়ালি অনেক জায়গা থেকে পিছিয়ে পড়বে, যেটা থেকে অন্যরা এগিয়ে থাকবে। তো এই জিনিসগুলো করা যাবে না। বায়োলজি পড়ার মেইন থিমটাই হলো দাগিয়ে পড়া, দাগানো, নয়তো কিন্তু কখনোই তুমি বায়োলজির সাথে কানেক্টেড থাকতে পারবে না। আর কনসেপ্টগুলোর জন্য তো আমরাই আছি। তো আমরা এই লেকচার 7টায় এগুলাই শিখলাম, যে এটাই ছিল আমাদের ফাইনাল একটা এপিসোড এই চ্যাপ্টারের। তো এই অধ্যায় 5 মোট 7টা লেকচার দিয়ে আমরা করলাম। এই 7টা লেকচার যারা এখনো দেখোনি, একদম প্রথম থেকে সুন্দর করে দেখে 7টা লেকচার কমপ্লিট করো। আই হোপ তোমাদের এই অধ্যায় 5 নিয়ে কোনো প্রকার প্রবলেম থাকবে না। আই সোয়ার কোনো প্রকার প্রবলেম থাকবে না, কারণ এই অধ্যায় 5 এসএসসির জন্য এতটাই ইম্পর্টেন্ট। এখান থেকে একটা সিকিউ আসবেই। তো অধ্যায় 5 তোমাদের ভালো মতো করতেই হবে, ঠিক আছে? তাহলে আজকে আমি ইমরান সাকিব এখান থেকে বিদায় নিচ্ছি। তোমরা যেখান থেকে দেখেছো অনেক ধন্যবাদ। তোমরা অবশ্যই স্কুল ম্যাথমেটিক্সের সাথে থাকো। পরবর্তী কোন চ্যাপ্টার নিয়ে তোমাদের সাথে আমার দেখা হবে। আল্লাহ হাফেজ।